আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। নরেন্দ্র মোদী আগামীকাল তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন। দক্ষিণ আফ্রিকায় কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জাতীয় ঐক্য সরকার গঠিত হতে চলেছে। প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ তার পরিবারের সদস্যদের সহ অন্যান্যদের বিরুদ্ধে জমির বিনিময়ে চাকরির মামলায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো চূড়ান্ত চার্জশিট দাখিল করেছে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রক বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করেছে। ফরাসি ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে পোল্যান্ডের ইগা জিয়াটেক এবং ইটালির ইয়াসমিন পাওলিনি আজ খেতাব জয়ের লড়াইয়ে নামবেন। পুরুষদের ফাইনালে আগামীকাল আলকারাজ ও জেভরেভ মুখোমুখি হবেন। আসছে বিস্তারিত খবরে। শীর্ষ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আগামীকাল রবিবার 9 জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন। রাষ্ট্রপতি ভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সন্ধে 6টায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদী ও তাঁর মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল নতুন দিল্লিতে এনডিএ সংসদীয় দলের বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান। এর আগে এনডিএ নেতৃবৃন্দ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান। উল্লেখ্য, জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদী হবেন পরপর 3 বার প্রধানমন্ত্রী পদে আসীন হওয়া দ্বিতীয় ব্যক্তি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিঙ্গে। এছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে নেপাল, ভুটান ও মরিশাসের প্রধানমন্ত্রীদের। এর আগে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সংসদীয় দল নরেন্দ্র মোদীকে সর্বসম্মতভাবে তাদের নেতা নির্বাচিত করে। নতুন দিল্লিতে গতকাল সংসদীয় দলের বৈঠকে প্রবীণ বিজেপি নেতা রাজনাথ সিং এই মর্মে একটি প্রস্তাব উত্থাপন করেন। এনডিএ শরিক দলের সমস্ত নেতাই তাকে সমর্থন জানান। রাজনাথ সিং নরেন্দ্র মোদীকেই এই পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, জোট কোনো বাধ্যবাধকতা নয়, তারা অঙ্গীকারবদ্ধ হয়েই জোট গঠন করেছেন। প্রস্তাব সমর্থন করে অমিত শাহ বলেন, এনডিএ সংসদীয় দলের নেতাদেরই যে শুধু এটা ইচ্ছে তাই নয়, দেশের 140 কোটি মানুষও তাই চান। এনডিএ শরিক তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু বলেছেন, নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে এনডিএ সরকার গত 10 বছরে উল্লেখযোগ্য বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি ঘটিয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ সভাপতি নীতিশ কুমার নরেন্দ্র মোদীর প্রতি সমর্থন ব্যক্ত করে বলেছেন, তাঁর নেতৃত্বে সবাই একজোট হয়ে কাজ করবেন। এই প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, এনডিএ এমন কোনো দলের জোট নয় যারা ক্ষমতার জন্য একসঙ্গে হয়েছে। এই জোটের উদ্দেশ্য হল দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। দক্ষিণ আফ্রিকায় ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসি নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে জাতীয় ঐক্য সরকার গঠন করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা সাংবাদিকদের জানান, সব রাজনৈতিক দলগুলিকে একত্রে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানানো হবে। এএনসি মুখপাত্র বলেন, এর ফলে দেশের স্বার্থ রক্ষিত হবে। উল্লেখ্য, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াই করা নেলসন ম্যান্ডেলার দল এএনসি গত মাসের সংসদীয় নির্বাচনে 400টি আসনের মধ্যে 159টিতে জয়লাভ করে এবং গত 30 বছরের ইতিহাসে এই প্রথম সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রকাশে ব্যর্থ হয়। ডেনমার্কের প্রধানমন্ত্রী মিট্টে ফ্রেডরিকসেন আক্রান্ত। গতকাল মধ্য কোপেনহেগেনে তার উপর হামলা চালানোর সঙ্গে সঙ্গেই পুলিশ হামলাকারীকে গ্রেফতার করে, তবে দুষ্কৃতীর পরিচয় এখনো জানানো যায়নি। প্রধানমন্ত্রীর বাসভবনের খুব কাছে হওয়া এই হামলার কারণও স্পষ্ট নয়। রিজার্ভ ব্যাংক রেপো রেট অর্থাৎ যে হারে ব্যাংকগুলি আরবিআই থেকে ঋণ নেয় তা 6.5% অপরিবর্তিত রেখেছে। এ নিয়ে টানা 8 বার রেপো রেট 6.50তেই থাকলো। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে রিজার্ভ ব্যাংক ই ম্যান্ডেট ব্যবস্থাপনার আওতায় ফাস্ট্যাগ, ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড, এনসিএমসির মতো ওয়ালেটগুলিকে যুক্ত করার প্রস্তাব রেখেছে। ব্যাংকের পরিকল্পনা অনুসারে গ্রাহক নির্ধারিত পরিমাণের নিচে এই ওয়ালেটের অর্থ পৌঁছালেই স্বয়ংক্রিয়ভাবে সেখানে আবার টাকা ঢুকে যাবে। রিজার্ভ ব্যাংক নির্দিষ্ট সময় অন্তর এখানে অর্থ জমা করার অনুমতি দিয়ে থাকে, কিন্তু নতুন প্রস্তাবে যখনই প্রয়োজন হবে তখনই এখানে টাকা রাখা যাবে। এ সংক্রান্ত নির্দেশিকা শীঘ্রই জারি করা হবে বলে ধারণা। নির্বাচন কমিশন জম্মু কাশ্মীর বিধানসভার নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলিকে প্রতীক বরাদ্দের জন্য তাদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। অবিলম্বে এই ব্যবস্থা কার্যকর হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট গত বছর ডিসেম্বরে নির্বাচন কমিশনকে 30 সেপ্টেম্বরের মধ্যে জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন করানোর নির্দেশ দেয়। প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ তার পরিবারের সদস্যরা সহ অন্যদের বিরুদ্ধে জমির বিনিময়ে চাকরির মামলায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই চূড়ান্ত চার্জশিট দাখিল করেছে। বিশেষ আদালত 6 জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। এর আগে গত বছর 4 অক্টোবর আদালত লালু প্রসাদ, তার স্ত্রী রাবড়ি দেবী, কনিষ্ঠ পুত্র তেজস্বী যাদব সহ পরিবারের অন্যান্য সদস্যদের জামিন দেয়।
সিবিআই দিল্লির আবগারি নীতির মামলায় বিআরএস নেত্রী কে কবিতার বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট দাখিল করেছে। এই মামলার শুনানিও 6 জুলাই ধার্য করা হয়েছে। কবিতার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 21 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক যোগ সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং যোগ অনুশীলনের সুবিধাগুলি জনসাধারণের সামনে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে। মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু এবং আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা নতুন দিল্লিতে আন্তর্জাতিক যোগ দিবস 2024-এর প্রচার কার্যক্রমের প্রস্তুতি নিয়ে গতকাল পর্যালোচনা করেন। প্রসার ভারতী, দূরদর্শন এবং আকাশবাণী নেটওয়ার্কের মাধ্যমে যোগ সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে। মন্ত্রক জানিয়েছে, দূরদর্শন বিশেষ লাইভ মর্নিং শো সম্প্রচারের পাশাপাশি যোগ বিশেষজ্ঞদের সঙ্গে অনুষ্ঠান এবং সাক্ষাৎকার সম্প্রচার করবে। আকাশবাণী মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অব যোগার সহযোগিতায় যোগব্যায়ামকে জীবনের একটি উপায় হিসেবে তুলে ধরবে এবং মানুষের সামগ্রিক সুস্থতার জন্য অনুষ্ঠান সম্প্রচার করবে। তৃণমূল স্তরে পঞ্চায়েত, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং স্কুলগুলিতে আন্তর্জাতিক যোগ দিবসে প্রায় 2 লক্ষ জায়গায় হর অঙ্গন যোগ উপলক্ষে উদ্যোগের অধীনে যোগ অধিবেশনের আয়োজন করা হবে। ছত্তিশগড়ের বস্তারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 5 মাওবাদী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, নারায়ণপুর এবং দান্তেওয়াড়া জেলার সীমান্তে গোবেলের জঙ্গলে এই সংঘর্ষ হয়। কলকাতায় বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের খুনের ঘটনায় আরেক অভিযুক্ত সিয়ামকে কাঠমান্ডুতে গ্রেফতার করেছে নেপাল পুলিশ। পশ্চিমবঙ্গের সিআইডি তাকে কলকাতায় আনার তোড়জোড় শুরু করেছে। মূল অভিযুক্ত আখতারুজ্জামান ওরফে শাহিন এখনো অধরা। আমেরিকার নাগরিক শাহিনকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও পশ্চিমবঙ্গের সিআইডি সূত্রে জানা গেছে। নতুন দিল্লির ম্যানেকশো সেন্টারে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল কম্প্যাটিবিলিটি বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউএস ইন্ডোপ্যাকামের এক্সিকিউটিভ ডাইরেক্টর পল নিকলসনের নেতৃত্বে 29 সদস্যের মার্কিন প্রতিনিধি দল এবং ভারতের ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ হেডকোয়ার্টার্সের ব্রিগেডিয়ার রাহুল আনন্দের নেতৃত্বে 39 সদস্যের প্রতিনিধি দল 4 দিনের বৈঠকে যোগ দেয়। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ সংক্রান্ত নিরাপত্তা চুক্তি কমকাসা অনুযায়ী প্রযুক্তি সংক্রান্ত বিশেষজ্ঞ গোষ্ঠী কমান্ড অ্যান্ড কন্ট্রোল কম্প্যাটিবিলিটি বোর্ড গঠিত হয়। বোর্ডের সদস্যরা বছরে 2 বার বৈঠকে বসেন। বৈঠকে প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তারা মত বিনিময় করবেন। মেডিসিনস সান ফ্রন্টিয়ার্স বা ডক্টরস উইদাউট বর্ডার্স গোষ্ঠীর একটি উদ্ধারকারী জাহাজ লিবিয়া উপকূল থেকে 11 জন শরণার্থীর দেহ উদ্ধার করেছে। এর আগে এই গোষ্ঠীর আরেকটি জাহাজ উত্তর আফ্রিকার কাছাকাছি অঞ্চলে সমুদ্র থেকে 160 জনকে উদ্ধার করেছে। রাষ্ট্রসংঘ জানিয়েছে 2014 সাল থেকে ভূমধ্যসাগরের প্রায় 20,000 শরণার্থী প্রাণ হারিয়েছেন। ভারতের আবহাওয়া দফতর আগামী 3 দিন ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের কিছু অংশে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আইএমডি জানিয়েছে, আগামীকাল পর্যন্ত পূর্ব ভারতের সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামী 4 দিন মহারাষ্ট্র এবং উত্তর কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফরাসি ওপেনে টেনিস প্রতিযোগিতার পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালের ম্যাচে গতকাল রোলার এগোতে স্পেনের আলকাজার গার্ফিয়া ইটালির ইয়ানিক জিনারকে হারিয়ে দিয়েছেন। কার্লোস এই প্রথমবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পৌঁছালে সিনারকে 2-6, 6-3, 3-6, 6-4, 6-3 সেটে হারিয়ে দেন। 2022-এ আলকারাজ ইউএস ওপেন জিতেছিলেন, 2023-এ উইম্বলটন, আর এবার রোলার গ্যারোতে ক্লে কোর্টে তিনি ফাইনালে পৌঁছালেন। অন্য সেমিফাইনালে চতুর্থ বাছাই জার্মানির আলেকজান্ডার ইয়েভরেভ, সপ্তম বাছাই নরওয়ের ক্যাসপার রুটকে 2-6, 6-2, 6-4, 6-2 হারিয়ে ফাইনালে পৌঁছেছেন। আগামীকাল ফাইনালে আলকারাজ এবং আলেকজান্ডার ইয়েভরেভ এর মুখোমুখি হবেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ শীর্ষ বাছাই পোল্যান্ডের ইগা সিয়াটেক এবং ইটালির ইয়াসমিন পাওলিনি খেতাব জয়ের লড়াইয়ে নামবেন। FIH হকি প্রো লিগে ভারতীয় দলের আর 2টি ম্যাচ বাকি রয়েছে। জার্মানির বিরুদ্ধে আজ এবং আগামীকাল লন্ডনে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে তারা খেলতে নামবে। শেষে বিশেষ খবর আরও একবার। নরেন্দ্র মোদী আগামীকাল তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন। দক্ষিণ আফ্রিকায় কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জাতীয় ঐক্য সরকার গঠিত হতে চলেছে। খবর শেষ হলো।